প্রথমে রাজনীতির অংশটা বলি। জুলাইয়ের পরে আমরা ভেবেছিলাম রাজনীতির গুণগত মান বাড়বে এবং জনগণ ভালো রাজনীতির সন্ধান পাবেন এবং সেই রাজনীতি যেটি আপনাকে সুশাসনের দিকে নিয়ে যাবে, গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাবে, সংস্কারের দিকে নিয়ে যাবে। আমি দুঃখের সাথে বলছি যে আমাদের রাজনীতি আরও বেশি ঘোলা পানিতে চলে যাচ্ছে এবং আপনাকে বাধ্য করা হচ্ছে অন্ধকারে ঢিল ছুঁড়ে তাদেরকে বিজয়ী করে সংসদে নিয়ে আসার জন্য। আপনি তার মনের কথাটি শুনতে পাবেন না, তার মতলবটি বুঝতে পারবেন না। জামায়াতে ইসলামী বা তাদের জোট, 8 দলীয় জোট যেভাবে আপনাকে ড্রাইভ করতে চাচ্ছে, এটি আমাদের ইতিহাসে কখনো ঘটেনি। কাজেই রাজনীতিতে আমরা জুলাইয়ের পরে ভালো রাজনীতি পেলাম কিনা হাসিনার পচা রাজনীতির বিপরীতে, আমি বলবো দুঃখজনকভাবে না। কেননা কেউ রাজনীতির সংস্কারটি করেনি, রাজনীতির চরিত্রটি বদলাতে চায়নি এবং বরং চেষ্টা করেছে প্রচলিত রাজনীতির পথ হেঁটে কোনো এক জায়গায় পৌঁছে যাওয়া যায় কিনা, শর্টকাট ব্যবস্থাটা নতুনরা পর্যন্ত খোঁজার চেষ্টা করেছে। এবার ভারতের ব্যাপারে আপনাকে বলি, ভারত একটা দায় সারা উত্তর দেয় যে ভারতের ভূখণ্ড কোনোভাবেই বাংলাদেশের অপরাধের সাথে যুক্ত হবে না। দেখুন, এই স্টেটমেন্টগুলো আগের থেকে রেডি করা থাকে। এই স্টেটমেন্টের সাথে বাস্তবের কোনো মিল নাই। প্রথমত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং শেখ হাসিনার সাথে আরও প্রায় 1000-5 লোককে আশ্রয় দেওয়া, এটি ভারতের একটি গর্হিত অপরাধ। ঠিক যেমন করে ভারত 16 বছরে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, সেরকম আরও একটি অপরাধ এখন তারা কন্টিনিউ করছে। এখন ভারত, আপনি এই যে আমাদের হাই কমিশনারকে ডেকে নিয়ে গেছে, তারা নাকি নির্বাচন কেমন হওয়া উচিত, ইনক্লুসিভ হওয়া উচিত, এই বিষয়ে নসিহত করার চেষ্টা করেছে। তো তাদের মানে 15 বছরে তো ইনক্লুসিভ নির্বাচন হয়নি, তখন তারা টু শব্দও করেনি, বরং সুজাতা সিং এসে এরশাদকে সিএমএইচে পাঠিয়ে 14 সালের নির্বাচনে তারা গেছে। কাজেই ভারতের ব্যাপারে আমাদের অবস্থান হতে হবে খুবই পরিষ্কার এবং শক্ত। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখানে ক্ষমতায় যারা ছিল তারা তো ভারতের তাবেদার ছিলই, বাইরের রাজনীতির অনেকেই এখনও ভুলতে পারছে না যে ভারতের সহযোগিতা তাদেরকে সামনের দিকে আর এগোতে দিবে না। বরঞ্চ বাংলাদেশের মানুষ ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের অধিকারের পক্ষে রাজনীতি দেখতে চায়। কাজেই ভারতকে আমাদের এই জায়গাটিতে সামনাসামনি দাঁড় করাতে হবে, বলতে হবে। আপনি শেখ হাসিনার প্রতিটা বক্তব্য খেয়াল করে শোনেন, উনি সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করছেন, তার দলের লোকজনকে বাড়িঘরের ঠিকানা বুঝিয়ে দিচ্ছেন। এই যে একজন মহিলা, এখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে একটি অনুরোধ করেছিলেন যে ওনাকে যেন কথা বলা বন্ধ করা হয়, উনি কিন্তু তখন প্রত্যাবাসনও চায়নি, সেটি বন্ধ হয়নি। তারপরই আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোকে উনি ইন্টারভিউ দিতে শুরু করলেন এবং কোনোভাবেই বাংলাদেশের গণহত্যার দায় নিতে চাচ্ছেন না, অনুশোচনা করতে চাচ্ছেন না, 16 বছরে দুঃশাসনে সমালোচনা করতে চাচ্ছেন না। উনি উল্টো বাংলাদেশের তরুণদেরকে তালেবান, মৌলবাদী, জঙ্গি, হিজবুত তাহরির এগুলো বলেছেন। এখন আমরা যদি আমাদের কাজে প্রমাণ করি যে আমরা আবার ভারতের ন্যারেটিভ কিংবা শেখ হাসিনার ন্যারেটিভ বাস্তবায়নে নেমেছি, স্বার্থটা কার হাসিল হবে? রাজনীতির লোকরা ক্ষুদ্র স্বার্থের জন্য এই বৃহৎ জঞ্জালটি যেন আমাদের ঘাড়ে চাপিয়ে না। হাসনাত একটি মন্তব্য করেছে, আপনি জানেন, যে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দেখুন, সেটার প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন আবার যে তাহলে ভারতও চুপ করে থাকবে না, উচিত শিক্ষা দেবে। দেখুন, হাসনাত জনসভায় বা বিক্ষোভ কর্মসূচিতে একটি কথা বলেছেন। হাসনাত সরকারের কেউ না, এটি সরকারের কোনো বক্তব্য না, বাংলাদেশ রাষ্ট্রেরও কোনো বক্তব্য না। হ্যাঁ, বাংলাদেশের তরুণরা যদি ভারতের ভূমিকায় অসন্তুষ্ট হয়, ক্ষুব্ধ হয়, আপনি নেপালে দেখেন, ভারতের কোনো প্রতিবেশীর সাথে ভারতের কোনো সুসম্পর্ক নাই, তরুণরা প্রতিবাদ করে আর বয়স্করা বুঝে শুনে প্রতিবাদ করে, নিজের মানে ভয় ভীতি এগুলাকে অটুট রেখে। কাজেই এটা উসিলা করে ভারত যে জায়গায় নিয়ে যাচ্ছে সমস্যাটিকে, এটি আমার মনে হয় অদায়িত্বশীল হচ্ছে এবং ভারতের আত্মসমালোচনা করে তাদের রিকোর্স করতে হবে বাংলাদেশ পলিসি। আমার ধারণা উনি একেবারে শেষ সময়ে, মানে যত দেরিতে আসতে পারেন সেই শেষ সময়টাতে বাংলাদেশে আসছেন। সেই জুলাই অগাস্টে উনি চলে আসতে পারতেন। আমি জানি না কি বিষয়ের জন্য তার দেরি হলো, তবে এটি আমার ধারণা রাজনীতিতে একটি গুণগত মানে উত্তরণ ঘটাবে। কেননা আমরা জানি যে বড় দলগুলোতে একক ব্যক্তি অনেক সিদ্ধান্ত নিতে পারেন, অনেক সময় স্থায়ী কমিটি অনেকে মিলেও তা করতে পারেন না। কাজেই বিএনপির যে বটলনেকগুলো আছে সেখানে ব্রেক থ্রু হবে বলে আমার ধারণা। তাদের নেতৃত্বের জায়গাটি, তাদের দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক জায়গাটি, এমনকি চূড়ান্ত মনোনয়ন এবং নির্বাচনের মাঠে বিএনপিকে পরিচালিত করার এবং ভোটের যুদ্ধে বিএনপিকে বিজয়ী করে ঘরে ফেরানোর এই পুরো কাজটি তিনি অনেক সুচারুভাবে করতে পারবেন। তার দেশ ছাড়া 17 বছর আগে
ততদিনে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। ততদিনে মানে জুলাই অভ্যুত্থানের মতো একটি ঘটনা ঘটেছে, বিএনপি প্রায় 16 বছর ক্ষমতার বাইরে, সব মিলিয়ে আমার মনে হয় একটি একটি নতুন রিয়ালিটিও তার জন্য। তো আমার ধারণা যে উনি হয়তো হোমওয়ার্ক ভালো করবেন যাতে করে এই পরিবর্তনটির আকাঙ্ক্ষাটি ধরতে পারেন এবং সেইভাবে বিএনপিকে আগামী দিনের রাজনৈতিক দলের প্রতিচ্ছবি হিসাবে উনি দাঁড় করাতে চেষ্টা করতে পারেন। যেই জিনিসটি জরুরি হবে, আপনি জানেন যে উনি বিএনপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, কাজেই বিএনপি বিজয়ী হলে তাকে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। আমরা তারেক রহমানের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা, রাজনৈতিক রেটোরিক্স না, ভারতের ব্যাপারে অবস্থান কি এটি জানা জরুরি, কর্মসংস্থানের ব্যাপারে অবস্থান কি, অর্থনীতির ব্যাপারে তার পরিকল্পনা কি, এই জিনিসগুলো পরিষ্কার হলে আমার ধারণা আগামী দিনের রাজনীতিতে উনিও ভালো করবেন, বিএনপিও ভালো করবে। আগে এক ধরনের রেটোরিক্স বলে আপনি ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু এখন আপনাকে সুস্পষ্ট প্রোগ্রাম বলতে হবে। এই যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুতা বলার পরে আমরা সবাই একবার হাসি, আমরা বুঝতে পারি যে দীর্ঘদিন ধরে শুনে আসছি এবং ইট মিনস নাথিং। এবং আগে একজন মন্ত্রী বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে, আমরা তো এই রিয়ালিটিও পার হয়েছি। কাজেই ভারত বিরোধিতা কিনা নাকি ভারতের সাথে সহ অবস্থানের কৌশলী পরিকল্পনা, কোনটি উনি বেছে নেবেন সেটি আমরা দেখতে চাই এবং তাকে ঢাকায় স্বাগত জানাই। এবং তার ফিরে আসার পরে উনি যেটি ইংল্যান্ডে করেছেন বিলেতি কায়দায়, ওটি হয়তো ঠিকই আছে। এয়ারপোর্টে এত লোক গেলে বিলেতের জন্য খুব এটা একটা প্রবলেম, কিন্তু উনি একই কথা হয়তো ঢাকার উদ্দেশ্যে বলবেন না, কেননা বিএনপির একটি লক্ষ্য থাকবে যে ঐতিহাসিক জনসমাবেশ করা যায় কিনা, যেটি আগামী দিনের রাজনীতিতে সংখ্যার বিচারে বিএনপিকে এগিয়ে রাখবে।